96 এর দিকে শুরু করে যখন তখন বেসিক্যালি বিদেশে আমাদের জীবন সম্পর্কে কারো ধারণা ছিল না অনেকে, এবং এই পুরো বিষয়গুলো বাংলাদেশকে জানানো জরুরি ছিল মনে করেছিলাম তখন। সেই টার্গেটেই আসলে ইমিগ্রেন্টদের লাইফের যে যতগুলো বিষয় আছে তখনকার সময় এবং কাছাকাছি সময়, আমি প্রথম জার্মানিতে দেখেছিলাম আমার এক বন্ধু এরকম টেলিফোন বিয়ে করেছিল, তারপর নিউ ইয়র্কেও আমাদের আরেকটা বন্ধু এরকমভাবে টেলিফোন বিয়ে করেছিল। তা আমি ছবিটা যখন করতে যাই, ওই আইডিয়াটা যখন বেসিক্যালি প্রথম প্রচার হয়েছিল নিউজে, আমার নিউ ইয়র্ক টাইমস থেকে আমাকে ইন্টারভিউ করতে এসেছিলো ওই টেলিফোন বিয়েটা কীরকম, এই বিষয়টা ওদের কাছে অদ্ভুত মনে হয়েছিল আর কি, এরকম একটা বিষয় জানার জন্য। যাই হোক, এটা দীর্ঘ সময়ের একটা লম্বা জার্নি ছিল ছবিটা করতে গিয়ে। তখনকার সময় যন্ত্রপাতি এবং অর্থ সব কিছু মিলে আমার চাকরি পাশাপাশি এবং টেকনিক্যাল লোকজন তো খুব একটা নাই নিউ ইয়র্কে তখন। অলমোস্ট একটা টাইটেলে দেখবেন যে একটা অনেকগুলো কাজ আমি নিজে করেছি, কাহিনী, সবকিছু, স্ক্রিপ্ট, সংলাপ, চিত্রনাট্য, চিত্রগ্রহণ, সম্পাদনা। কোন ক্যামেরায় কাজ হয়েছে এটা ডিজি বিটা ক্যামেরা, কিন্তু কিছু কিছু ফোনে কাজ হয়েছে না না সবই। তখনকার সময় ফোনের তো এই স্কোপই ছিল না, সেলফোনই ছিল না। আর ডিজিটাল বিটা তখনও সারা পৃথিবীতে যায়নি, শুধুমাত্র ইউরোপ এবং আমেরিকাতে ডিজিটাল বিটা পাওয়া যায় রেন্টালে, অনেক রেন্টাল ছিল তখন। এটা সিস্টেমটা বাংলাদেশেও ছিল বিটিভিতে? না, ডিজিটাল বিটা ছিল না, ডিজিটাল ওটা ছিল 1 ইঞ্চ, আমি জানি 1 ইঞ্চ ছিল বড় ইয়েতে যে স্পুল যেটা। আসলে তারপরে আসলো বিটা ক্যামের সর্বশেষ আসলো ডিজি বিটা, যেটা অনেকটা ফিল্মের কাছাকাছি গ্রেন ছিল। এটা আমি একটা ডিভিডি থেকে দেখলাম, অনেক জায়গায় থেমে গেলেন দেখলেন। আর এই ছবিটা তখন ইগল থিয়েটার বলে জ্যাকসন একটা থিয়েটার ছিল, ওইটাতে রিলিজ হয়েছিল। কতদিনের শুটিং হয়েছে? এটা অনেক দিন শুটিং। কতদিন? এটা তো আমি বললাম কয়েক বছর আমি লাগিয়ে, কয়েক বছর লাগিয়ে এটা শুট করেছি এবং সংলাপ চেঞ্জ করেছি, সংলাপ লিখেছি। তারপরে তখন এই কি বলে লতা আপা নতুন এসছে নিউ ইয়র্কে এই মাঝামাঝি সময়, তাকে ইন করেছি। তারপরে সালেক খান তখন নিউ ইয়র্ক ইউনিভার্সিটি পিএইচডি করছিল। তো অনেকে এই ছবি দেখার পরে ইয়েতে এটিএন বাংলার 8th ইউনিভার্সিটি দেখানো হয়েছিল। তো এটা দেখার পরে সালেক বেরে অনেকেই মনে করে যে এখানে মনে উনি ক্যাপই চালাতেন, কিন্তু উনি আসলে সেই মুহূর্তে তার ড্রাইভিং লাইসেন্সও ছিল না, তাকে অনেক কষ্ট করে গাড়িটা চালাতে যেটুকু জায়গায়। তো এটা মানে কি বলে ওই, আর জামাল ভাবি তখনকার সময় ওনারাও এসেছিলো, তার ছেলে এখানে থাকতো, ছেলেকে দেখতে এসেছিল। তো সেই কারণে আমি এদের আর্টিস্ট, শাইন তখন ইমিগ্রেন্ট হয়ে আসছে, আকিও ইমিগ্রেন্ট হয়ে আসছে, এরা দুজন ইমিগ্রেন্ট হয়ে আসছিল। তো এক জায়গায় এবং অনেকগুলো নাটকের লোক, যেমন ওই যে আপনার হারুন যে ছেলেটা নাটকে করে, এখন নিউ ইয়র্কে সে মেইন স্ট্রিমে অনেক ভালো নাটক করে, হারুন এবং গার্গী, ওরা মেইন স্ট্রিমে অনেক বড় বড় জায়গায় ভালো নাটক করছে ওরা। ও খুব ভালো অভিনয় করে, ভালো লেখে, ওর লেখা এবং ওর প্রয়োজনে আরেকটা ছবি করেছে আমি নিঃসঙ্গ নির্বাসন। আর মাসুদ শান্তিনিকেতন থেকে পাশ করেছে এবং মার্থা গ্রামের এখানে তখন নাচ শিখতো। এদের এইটাকে কিন্তু ফিকশনের সাথে আবার ডকুমেন্টারি একটা আজ আছে। যেমন তখনকার সময় বাংলাদেশ অ্যাসোসিয়েশনের ইলেকশন হতো নিউ ইয়র্কে, এবং হাজার হাজার ডলার খরচ করে ওই বিষয়টা কিন্তু আমি সরাসরি নিয়ে আসছি, এবং এটা কিন্তু ডকুমেন্টেশন, এটা কিন্তু ফিকশন না, ওইটা সরাসরি ওখান থেকে নিয়েছি। বাংলাদেশ যে প্যারেড নিউ ইয়র্কে হতো তখন, সেটাও ডকুমেন্টেশন, সেটা সরাসরি নিয়েছি। 21শে ফেব্রুয়ারি, এই 4-5টা জিনিস খুব ওই সময় ইয়েতে ছিল আর কি। তো এইটা এখন এত বছর পরে, 25 বছর পরে দেখার পরে মনে হয় আর কি যে অনেকের এটা মনে হবে যে অনেকের কাছে এটা অত্যাচার। কারণ আমি দেখতেছিলাম এতগুলো দর্শক কে কখন উঠে যাবে পায়তারা করছিল, কারণ মানুষ এখন 30 মিনিটের বেশি বসতে চায় না, 40 মিনিটের বেশি বসতে চায় না, আর এতটা ডিটেলসও দেখতে চায় না। আমি প্রায় 3টা কাহিনীকে প্যারালালে নিয়ে গেছি, একটা সালেক খান লতার, আরেকটা হচ্ছে ওই কি বলে আঁখি এবং শাহিনের, আবার শাহিনের সাথে আরেকটা মেয়ের। তো এই কয়েকটা রিলেশন আমি প্যারালালি নিয়ে গেছি কাহিনীগুলো, যে কারণে অনেক সময় কিছু ব্যাপার ঘটেছে। আর আরেকটা ব্যাপার ঘটেছে যে ওই সময় যেহেতু নিউ ইয়র্কে বাংলাদেশের জীবন এবং নিউ ইয়র্কটা কি সেটাও বাংলাদেশকে দেখানোর একটা বিষয় ছিল। এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো তো তখন বাংলাদেশ এখানে, এখন তো সবাই আসে, এবং এরপরে তো বাংলাদেশের সব টেলিভিশনই চলে আসছে এখানে। তখনকার সময় বাংলাদেশের কোনো টেলিভিশন, ইন্ডিয়ান টেলিভিশনে একটা ছিল, টিভি এশিয়া, যেটা আমি চাকরি করতাম যেখানে। তো
সেই অমিতাভ অমিতাভ বচ্চন শুরু করেছিল, পরে এইচআর শাহ টেক ওভার করছে। সেটা এখনো আছে, ওই সময় খুব নর্থ আমেরিকা বেস ছিল আর কি। তো এটা দীর্ঘ জার্নি ছিল এবং অনেক অর্থের বিনিময়ে আমি তখন এটা ইগল থিয়েটারে রিলিজ করি। ইগল থিয়েটারের পরে আমি কানাডাতে তখন এসেছিলাম রিলিজ করতে। কানাডাতে এখানে একটা সিনেমা হল ছিল, নামটা ভুলে গেছি, সেটা এখন আর নেই। সেটা বোধ হয় 2000-এ বোধ হয় কি যেন নাম ছিল সিনেমা, 2-3 অক্ষরে একটা সুন্দর। কিরকম বাজেট হয়ে যাক, এটা প্রচুর টাকা বাজেট ছিল, এটা না বললেই এটার বলা শুনতে চাই না। এটি পেয়েছিলেন কোথায়? হ্যাঁ, না, টাকাটা সম্পূর্ণ নিজেদের অর্থই, আমার আর আমার বউয়ের অর্থ মূলত। পরবর্তী সময় আমার কিছু কো স্পন্সর ছিল, যারা এই তিনজন আমাকে, না 3জন আমাকে ফান্ড করেছে। রাশেদ আহমেদ, তারপরে ওই মিল্লাদ হোসেন কিছু ফান্ড করেছে, এবং পরে এটিএন বাংলা কিনে নিয়েছিল মাত্র তখনকার সময়ে $15,000 বোধ হয়। এটিএন বাংলা কিনে নিয়েছিল। এটা বড় রিটার্ন, আর বাকি হলো সিনেমা হল বা অন্যান্য জায়গা থেকে যেগুলো আসছে। এটা রিটার্নের কথা চিন্তা করি, অল আর পে। সেই সময় ওদেরকে $500 করে পে করেছি। এই যারা সালেক খান, কি বলে, এরা সবাই বলে যে এখানে অ্যামেচার নাটক হয়, অ্যামেচার ফিল্ম হয়, সেই কারণে ওদের অ্যামেচারের জন্য সবাইকে $500 একটা করে কি বলে এনভেলপ ধরাই দেওয়া আছে। ওরা তো বেসিক্যালি আরও কয়েকজন তো দীর্ঘদিন আমার সাথে কাজটা করেছে, এবং তখনকার সময় আমার সিস্টেমও ছিল না, সিস্টেম রেড করে আমাকে এডিট করতে হতো। তখনকার সময় যে এভিডে শুরু করেছিলাম, পরে ফাইনাল কাট করে দিয়ে শেষ করেছি। $500 পার নাইট শিফট ছিল একটা এডিটিংয়ের জন্য, এবং ক্যামেরাটা আমি 3 মাসের জন্য রেন্ট করে নিয়ে গেছিলাম। তো সেটা একদিকে আমার কাজ করেছিল কি, আমি তখনকার সময় ইন্ডিয়ান কমিউনিটি এবং সাউথ এশিয়ান কমিউনিটিতে অনেক বড় বড় কাজ করছিলাম, এবং এটা পাশাপাশি চালিয়ে যাচ্ছিলাম। শুটিংয়ের সময়টা আমি ছুটে নিয়েছিলাম, পরবর্তী সময়গুলো আমি আস্তে আস্তে করেছিলাম। তো এই হলো ছবি কাহিনী। আপনাদের কোনো কোশ্চেন থাকলে, একটা যেভাবে দেখানোর চেষ্টা করেছি যে আমরা এখানে বর্ন হয়ে বা বাংলাদেশ থেকে ছোটোবেলায় এসছে, কিন্তু সে চেষ্টা করে যে আমি এই দেশের লোক হয়ে গিয়েছি, বা আমি অন্য সাদা হোয়াইট কালার হয়ে গেছি, যেটা মনে করে আর কি, যেটা ও আসলে ন্যাচারালি নয়, বা সেটা চেষ্টা করে। এইটাকে আমি চেষ্টা করছি একটা পজিটিভ ওয়েতে নেওয়ার জন্য। এটা হয়তো আমারও স্বপ্ন যে আমিও তো বহুবার চেষ্টা করেছি দেশে ফিরে যাব। বেশ কিছু বিষয় তো আমার নিজের আছে, নিজের কিছু বিষয় আছে যেটা আমি চেয়েছি আইডিয়ালি যে আমরা ফিরে যাই, বা আমাদের সন্তানরাও অ্যাটলিস্ট এই কালচারাল কনফ্লিক্টটা থেকে সরে গিয়ে কাছাকাছি চলে আসুক, দুটোই বুঝুক তারা। এই লাইফও লিড করবে, ওটাও যাতে বোঝে। এখন 2 ধরনের বক্তব্য, যেমন ধরেন বাচ্চারা মনে করে যে, মা বাবারা বলে যে তোমাদের লাইফ লিড করার জন্য আমরা এখানে আসছি, আবার বাচ্চারা মনে করে যে না, তোমাদের জন্য তোমরা আসছো, আমরা এখানে কি বলে ইয়েতে পড়ে গেছি। তো এটা আমি একটা শেষের কবিতার স্টোরিটা টেনে নিয়ে আসছি আমি, পাশাপাশি অমিত এবং লাবণ্য আমাদের কালচারাল কনফ্লিক্টটা বোঝানোর জন্য রবীন্দ্রনাথকে ব্যবহার করেছি আমি শেষের কবিতাটাকে। তো যাই হোক, এইটার বেশ এতগুলো খেয়েই তো এর জন্য একটু অনেকের কাছেই কষ্ট হবে দীর্ঘ সময় লম্বা বসে থেকে যাবে। আমার নিজের কাছেই মনে হচ্ছে যে মানুষের অনেক কষ্ট দিচ্ছে এবং অনেক ধৈর্য দিচ্ছে। ছোট ছোট করে আপনি বললেন যে শুটিংটা অনেক লম্বা সময় ধরে হয়েছে, তাই না? শুটিংটা